কি হবে যদি পৃথিবীর তাপমাত্রা একদম নিচে নেমে যায় আর পৃথিবীতে এমন এক বাতাস আসে যার সংস্পর্শে আসলে সবকিছু বরফ হয়ে যায়, রাস্তাঘাট, বাড়িঘর, এমনকি মানুষ পর্যন্ত জমে যায়। আর সেই বাতাসের গতি এতটাই দ্রুত যে কিছু বোঝার আগেই হাজার হাজার মানুষ মারা যায়। এখন পৃথিবীর অবস্থা এমন হলে মানুষ কি পৃথিবীতে টিকে থাকতে পারবে? সেই গল্পটাই জানবো আমরা আজকের এক্সপ্লেইনে। হ্যাঁ, বলছিলাম 2010 সালে মুক্তি পাওয়া আর্কটিক ব্লাস্ট মুভিটির কথা। তো চলুন মুভিটির গল্পে প্রবেশ করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই বরফে ঢাকা একটি জায়গা। আমাদেরকে সেখানে বলা হয় যে আমরা সবাই জানি যে পৃথিবীর সবথেকে শীতল জায়গা হলো উত্তর আর দক্ষিণ মেরু। আসলে বাস্তবে সেই জায়গাটি হলো আমাদের পৃথিবী থেকে ঠিক 35 মাইল উপরে। সেখানকার টেম্পারেচার -140 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। সেই টেম্পারেচার পৃথিবীতে ছড়িয়ে পড়তে একটুও সময় লাগতো না যদি বায়ুমণ্ডলে ওজোন লেয়ার না থাকতো। তারপর আমরা জ্যাক নামে একজনকে দেখতে পাই। জ্যাক ছিল অস্ট্রেলিয়ার একজন নামিদামি গবেষক। সে আন্তর্জাতিক একটি সংস্থাতে কাজ করে। সে ছিল অস্ট্রেলিয়ার 500 মাইল দক্ষিণে একটি রিসার্চ শিপে। তখন জ্যাক অ্যালেক্সের সঙ্গে সূর্যগ্রহণ সম্পর্কে আলোচনা করছিল। তারা বলছিল যে সূর্যগ্রহণের কারণে পৃথিবীর ওজোন স্তর ক্ষয় হচ্ছে। অন্যদিকে সায়েন্টিস্টরা যখন বায়ুমণ্ডলের সবকিছু চেক করছিল তখন তারা দেখে বায়ুমণ্ডলের একটি জায়গার টেম্পারেচার 20 ডিগ্রি পর্যন্ত কমে গিয়েছে। তারপর আমরা মহাকাশ থেকে পৃথিবীর একটি দৃশ্য দেখতে পাই যেখানে একটি সমুদ্রের মধ্যে কিছু একটা ঘুরছে। তারপর জ্যাকের ওয়াইফ তাকে কল দিয়ে বলে তাদের লয়ারের কাছে যেতে, কারণ তাদের আজকে ডিভোর্স হওয়ার কথা। তারপর আমরা দেখি সেই ওজোন লেয়ার থেকে অনেকগুলো বরফের মতো কিছু নিচের দিকে আসছে। অন্যদিকে অ্যালেক্স সেই শিপে কাজ করছে। তখন সে দেখতে পায় যে টেম্পারেচারের গ্রাফ অনেক নিচে নেমে গেছে আর তারা অনেক ঠান্ডা অনুভব করছে। তখন অ্যালেক্স সামনে তাকিয়ে দেখে কুয়াশার মতো বাষ্প তাদের জাহাজের দিকে আসছে। সেই মুহূর্তে সেই বাতাসের সংস্পর্শে যা কিছু আসছিল সেগুলো সবই বরফে পরিণত হচ্ছিল। তখন অ্যালেক্স সহ জাহাজে যারা ছিল তারা সবাই বরফে জমে মারা যায়। আর সেই ঠান্ডা কুয়াশার মতো বাতাসটি তখন শহরের দিকে যেতে থাকে। তারপর আমরা দেখি জ্যাক তার স্ত্রীকে বুঝাচ্ছে তাকে যেন সে ছেড়ে না যায়। অন্যদিকে আমরা নওমিকে দেখতে পাই। নওমি ছিল জ্যাক এবং এমার মেয়ে। আজকে নওমির 16তম জন্মদিন। তার বাবার সেটা মনে ছিল না, তাই সে তার বাবার উপরে রেগেছিল। তারপরের দিন সকালে জ্যাকের কাছে একটি কল আসে আর তখন সে জানতে পারে যে নর্থ স্টার শিপে যতজন ছিল অ্যালেক্স সহ সবাই মারা গেছে। তখন জ্যাক সেই বিষয়টি দেখার জন্য তার সহকর্মী জোকে নিয়ে সেই জায়গায় যায়। সেখানে গিয়ে তারা দেখে সেই শিপটি বিচের কাছে এসে আটকে আছে। তারা দেখে শিপ থেকে একের পর এক লাশ নামানো হচ্ছে আর উদ্ধারকারী কর্মকর্তা জানায় যে তারা শিপটি থেকে 15টি লাশ পেয়েছে, কিন্তু তারা কিভাবে মারা গিয়েছে তারা কেউই বলতে পারছে না। পোস্টমর্টেম রিপোর্ট আসলেই তারা বলতে পারবে। তখন জ্যাক সেই উদ্ধারকর্মীকে বলে যে তারা শিপের ভিতরে গিয়ে একটু তদন্ত করে দেখতে চায়। তারপর তারা শিপটির ভিতরে যায়। তখন তারা দেখে সবকিছু ভেজা আর ঠান্ডা। তারপর জ্যাক তাদের লিডার ওয়াল্টারকে ফোন করে। তারপর সে ওয়াল্টারকে সবকিছু জানায়। তখন সে জ্যাককে বলে সে যেন অ্যালেক্সের লগবুকটি খুলে দেখে। তখন জ্যাক বলে আমরা সেটা খুলেছি আর তারা সেখান থেকে অ্যালেক্সের একটি হার্ড ডিস্কও পেয়েছে, কিন্তু হার্ড ডিস্কটি পুরো ভিজে গিয়েছিল। তারপর তারা হার্ড ডিস্কটি চেক করতে থাকে। তারপর তারা সেই হার্ড ডিস্ক থেকে জানতে পারে যে পৃথিবীর ওজোন স্তরে একটি ফাটলের কথা। এছাড়া আর কিছুই সেটা থেকে জানা যায় না। তারপর জ্যাকের কাছে ফরেনসিক থেকে ফোন আসে আর সেই ফোনটি করেছিল তার ওয়াইফ এমা। এমা ছিল পেশায় একজন ডাক্তার। সে ফরেনসিক ডিপার্টমেন্টে কাজ করে। এমা তখন জ্যাককে বলে হসপিটালে যেতে, কারণ সে অ্যালেক্সের পোস্টমর্টেম করেছে। তারপর জ্যাক হসপিটালে যায়। তারপর আমরা সিডনি এমার্জেন্সি রেসপন্স সেন্টার দেখতে পাই। সেখানকার বিজ্ঞানীরাও দেখছিল যে ওজোন লেয়ারে কোনো প্রবলেম হয়েছে, কিন্তু তারা সাউথের আবহাওয়া পর্যবেক্ষণ করে দেখে সবকিছু ঠিক আছে। তাই তারা ভাবে এটা আবহাওয়ার সাময়িক পরিবর্তন। অন্যদিকে আমরা এমা এবং জ্যাককে দেখতে পাই। এমা জ্যাককে বলে যে তারা সবাই মারা গিয়েছে একটি বরফের ক্রিস্টাল ফাটার কারণে। আর বরফের ক্রিস্টাল হলো সেই বাতাসটি যেটা মুহূর্তেই সবকিছু জমিয়ে দেয়। তারপর এমা জ্যাককে সেই মৃত ব্যক্তিদের কোষ দেখায়। এই কোষগুলো যেই তাপমাত্রায় জমে গিয়েছে সেই তাপমাত্রা হলো -80 ডিগ্রির নিচে। তারপর জ্যাক জিজ্ঞেস করে যে তাদের মৃত্যুর সঠিক সময়টা এমা বলতে পারবে কিনা। এমা বলে তারা মারা গিয়েছে আজ থেকে 72 ঘন্টা আগে। তখন জ্যাককে জো ফোন করে বলে যে ন্যাশনাল ফরকাস্ট থেকে আমাদের বলা হয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার বিস্তারিত তথ্য জমা দিতে। তারপর জ্যাককে ওয়াল্টার ফোন করে আর বলে যে ঘটনার ব্যাপারে কোনো আপডেট আছে কিনা। জ্যাক তখন পোস্টমর্টেমের সব রিপোর্টের কথা বলে। সূর্যগ্রহণের কারণে ওজোন স্তরে অনেক বড় একটি সমস্যা হয়েছে। পৃথিবীর মেসোস্ফিয়ার ভেঙে গিয়েছে, যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ওয়াল্টার বলে যে এর তাপমাত্রা কত।
জ্যাক তখন তাকে বলে যে ওজোন স্তরের তাপমাত্রা থাকে -140°C, আর নিচে নামতে নামতে এটা অর্ধেক হয়ে যায়, আর এটা এতটাই ঠান্ডা থাকে যা সব কিছু জমিয়ে ফেলতে পারে। ওয়াল্টার বলে এসব তো প্রমাণ হয়নি। তখন জ্যাক বলে ন্যাশনাল ফরকাস্টের আর আমাদের ধারণা একদমই মিলে গেছে, এখন শুধু প্রমাণ করাটা বাকি। কিন্তু ওয়াল্টার বলে কোনো প্রমাণ ছাড়া যেন তারা সাধারণ মানুষকে এসব না বলে। তারপর জ্যাক বলে তাদের সামনে অনেক বড় বিপদ আসতে চলেছে, তাই তাদের ওজোন লেয়ারের পরীক্ষার জন্য মিলিটারি স্যাটেলাইট ব্যবহার করতে হবে, কিন্তু তারা কখনোই মিলিটারি স্যাটেলাইট ব্যবহারের অনুমতি পাবে না। কিন্তু জ্যাক তখন মিলিটারি স্যাটেলাইট হ্যাক করে সেখান থেকে অনেক তথ্য নিয়ে নেয়। তারপর জ্যাক চলে যায় ব্রানের সাথে দেখা করতে, যে কিনা জাহাজে উদ্ধারে কাজ করছিল। জ্যাক তাকে সবকিছু বললে সে বলে জ্যাক যা ভাবছে তা নাও হতে পারে। জ্যাক বলে ব্রান যাতে এই ব্যাপারটা সবাইকে জানিয়ে দেয়, যাতে করে সবাই সাবধান হয়ে যেতে পারে, কিন্তু ব্রান এতে রাজি হয় না। তারপর জ্যাক সিদ্ধান্ত নেয় সে পুরো পৃথিবীর মানুষকে না বাঁচাতে পারলেও সে তার পরিবারকে বাঁচাবে। তারপর জ্যাক তার ওয়াইফ আমাকে ফোন করে, সে আমাকে সবকিছু খুলে বলে। তারপর সে আমাকে তার ল্যাবে আসতে বলে আর সাথে করে তার বাবা মাকে নিয়ে আসতে বলে। তারপর জ্যাক যায় নওমির স্কুলে, কিন্তু সে গিয়ে জানতে পারে যে নওমি তার বন্ধুদের সাথে বিচে ঘুরতে গিয়েছে। তারপর সে গাড়ি নিয়ে বিচের দিকে যেতে থাকে। তখন তার অ্যাসিস্ট্যান্ট জো ফোন করে আর সে বলে যে ইমার্জেন্সি সেক্টর থেকে খবর এসেছে তাদের শহরের বিচের দিকে দুর্যোগটি আসতে চলেছে, সেটা 1 ঘন্টার মধ্যেই সেখানে পৌঁছাবে। ধারণা করা হচ্ছে হয়তো বরফের ক্রিস্টাল আসতে চলেছে। অন্যদিকে এমা তার মা বাবাকে ফোন দেওয়ার চেষ্টা করতে থাকে। তারপর আমরা সেই বিচের কাছে নওমি আর তার বন্ধুদের দেখতে পাই। নওমির 2 বন্ধু সমুদ্রে নামে সার্ফিং করার জন্য। তখন তার ছেলে বন্ধুটি বলে আজকে সমুদ্রের পানি অনেক ঠান্ডা। তখন নওমি লক্ষ্য করে যে ধোয়ার মতো কিছু একটা তীরের দিকে এগিয়ে আসছে। তখনই সেখানে চলে আসে জ্যাক। তখন সে গিয়ে নওমিকে বলে যে এটা হলো বরফের ক্রিস্টাল, এটা মানুষের সংস্পর্শে আসলে মানুষ মারা যায়। তারপর নওমি এবং জ্যাক তাদের সেই বন্ধুদের ডাকতে থাকে, কিন্তু তারা কিছু শুনতে পায় না। কিছুক্ষণ পর তারা বুঝতে পারে, কিন্তু তখন তারা সেই বাতাসের সংস্পর্শে এসে জমে মারা যায়। অন্যদিকে জ্যাক তার মেয়ে নওমিকে নিয়ে দৌড়ে গিয়ে তাদের গাড়িতে উঠে পড়ে। তারপর জ্যাক ব্র্যানকে ফোন করে বলে বরফের ক্রিস্টাল বিচে চলে এসেছে আর 2টা ছেলে মারা গেছে। এসব কথা শুনে ব্র্যান এইবার জ্যাকের কথাটি সিরিয়াসলি নেয়। অন্যদিকে বরফের ক্রিস্টাল তাদের অনেক কাছে চলে এসেছিল। তারপর তারা চলে আসে তাদের শহরের দিকে। অন্যদিকে এমা তার মা বাবাকে ফোনে না পেয়ে তাদের বাড়িতে চলে যায়। এমা তার মা বাবাকে সবকিছু বলে দেয়, কিন্তু তারা এটা বিশ্বাস করে না। তারপর জ্যাক এমাকে ফোন করে বলে যে এখন বাসা থেকে বের হতে না, সে তার মা বাবাকে নিয়ে যেন তার বাড়িতেই থাকে, কারণ বরফের ক্রিস্টাল অনেক কাছে চলে এসেছে। আর জ্যাক তার মেয়েকে নিয়ে চলে যাবে তার ল্যাবে। অন্যদিকে আমরা ব্রানকে দেখতে পাই, ব্রান নিউজ অফিসে ফোন করে দুর্যোগের খবর দিয়ে দেয়। তারপর আমরা ফিলাডেলফিয়ার একটি দৃশ্য দেখতে পাই, যেখানে ওয়াল্টারের সহকর্মী তাকে বলে যে জ্যাককে এই দুর্যোগ কমিটির সদস্য বানাতে, কিন্তু ওয়াল্টার জ্যাকের উপর সন্তুষ্ট ছিল না, কারণ জ্যাক নাকি কাজে ফাঁকি দিত। অন্যদিকে জো জ্যাককে ফোন করে বলে যে সে হার্ড ডিস্কে থাকা ওজোন লেয়ারের তথ্যটি বের করতে পেরেছে। তারপর জ্যাক বলে সব তথ্য ওয়াল্টারকে পাঠিয়ে দিতে। অন্যদিকে পুরো শহরে মানুষ ছোটাছুটি করছে আর এই দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে। দেখতে দেখতে বরফের ক্রিস্টাল শহরের দিকে এগিয়ে আসে। এটা এত দ্রুত ছড়িয়ে পড়ে যে মানুষ কিছু বোঝার আগেই জমে গিয়ে মারা যাচ্ছিল। ঘর বাড়ি রাস্তাঘাট সব কিছু জমে যায়। অন্যদিকে এমা তার মা বাবাকে নিয়ে তাদের বাড়িতে ছিল আর জ্যাক এবং নাওমি তাদের গাড়িতে ছিল। জ্যাক তখনও তার মেয়েকে নিয়ে ল্যাবের দিকে যাচ্ছে, কিন্তু বরফের ক্রিস্টাল তাদের পিছু পিছু চলে আসে। জ্যাক কোনো মতে তার গাড়িটি ল্যাবের সামনে নিয়ে আসে। জ্যাক তার মেয়েকে নিয়ে ল্যাবের ভিতরে আসার সাথে সাথেই সেখানকার ইলেকট্রিসিটি চলে যায়। তারপর জেনারেটর চালু হলে জো তখন দেখতে পায় যে এই বরফের টেম্পারেচার -90°C। তারপর জ্যাক এমাকে ফোন করে বলে তারা যেন বাড়ি থেকে বের না হয়। অন্যদিকে বরফের ক্রিস্টাল আমাদের বাড়ির কাছে চলে আসে, আর ঠিক তখনই আমাদের বাড়িতে বরফের ক্রিস্টাল থেকে বাঁচার জন্য একজন নক করতে থাকে। তারপর এমা দরজা খুলে মেয়েটিকে কোনো মতে তাদের বাড়িতে ঢুকিয়ে নেয়। এমা দেখে মেয়েটি ঠান্ডায় অবস্থা অনেক খারাপ। মেয়েটি বলে আমার মা বাবা ভাই কোথায়, কিন্তু এমা তাকে বলে সে এখানে একাই এসেছে। তারপর তারা আগুন জ্বালিয়ে মেয়েটিকে গরম করার চেষ্টা করে, আর এমার বাবা বলে আমরা যদি কথাগুলো আগেই বিশ্বাস করে নিতাম তাহলে আর এমনটা হতো না। অন্যদিকে নওমি তার বাবাকে বলে এসব আর কতক্ষণ চলবে। জ্যাক বলে যতক্ষণ পর্যন্ত ওজোন লেয়ার বন্ধ করা যাচ্ছে না ততক্ষণ কিছুই বলা যাচ্ছে না। তারপর আমরা জানতে পারি যে জ্যাকের কাছে ওজোন লেয়ার বন্ধ করার একটি পরিকল্পনা আছে, কিন্তু এজন্য তাদের লিডার ওয়াল্টারের প্রয়োজন। তারপর জ্যাক ওয়াল্টারের কাছে সাহায্য চাইলে ওয়াল্টার বলে তারা ওজোন লেয়ার বন্ধের কাজ শুরু করে দিয়েছে, কিন্তু জ্যাক বলে
এসবে কোনো কাজ হবে না, আর্টিফিশিয়ালভাবে এটা বন্ধ করা যাবে না, এটাকে প্রাকৃতিকভাবে বন্ধ করতে হবে। কিন্তু ওয়াল্টার বলে যে বড় বড় বিজ্ঞানীরা কাজ শুরু করে দিয়েছে। তারপর জ্যাক আরও বোঝাতে গেলে ওয়াল্টার পাত্তা না দিয়ে ফোন কেটে দেয়। তারপর জ্যাক বলে যে তাকে নিজের মতোই কাজ করতে হবে। হঠাৎ করেই জো দেখতে পায় যে ওজোন লেয়ারে অনেকগুলো ছিদ্র তৈরি হয়েছে, আর এই ছিদ্রগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। তার মানে এখন শুধু তাদের দেশ অস্ট্রেলিয়াই না, পুরো পৃথিবীর জন্য এটা বিপজ্জনক। তারপর আমরা দেখি সেই বাতাস অস্ট্রেলিয়া সহ অনেক দেশে ছড়িয়ে পড়ে, আর এমা অনেক দুশ্চিন্তা করতে থাকে কারণ তাদের এলাকায় নেটওয়ার্ক প্রবলেমের কারণে সে জ্যাকের সাথে যোগাযোগ করতে পারছে না। অন্যদিকে এক লোক ওয়াল্টারকে ফোন দিয়ে বলে যে তারা ওজোন লেয়ারে অক্সিজেন ভর্তি বেলুন পাঠানোর জন্য প্রস্তুত করে ফেলেছে। তারপর ওয়াল্টারের সহকারী বলে যে তার এখনও মনে হয় যে তাদের এই কাজটি করতে জ্যাককে ডাকা উচিত, কিন্তু ওয়াল্টার বলে তাকে কোনো প্রয়োজন নেই, আমি নিজেই সব কিছু করছি আর তাকে ছাড়াই আমরা 80% কাজ শেষ করে ফেলেছি। তারপর তারা বেলুনগুলো নিয়ে তাদের কাজ শুরু করে দেয়। আসলে তারা এই বেলুনের মধ্যে অক্সিজেন ভরে নিয়ে ওজোন লেয়ার ঠিক করতে চাইছিল, কারণ ওজোন লেয়ার সম্পূর্ণ অক্সিজেন দিয়ে তৈরি। তারপর তারা খবর পায় যে বরফের ক্রিস্টালগুলো আর 40 মিনিটের মধ্যে এখানে চলে আসবে, কিন্তু ওজোন লেয়ারে গিয়ে বেলুনগুলোর কাজ করতে আরও 1 ঘন্টার মতো লাগবে। তাই তারা দ্রুত কাজ শুরু করে। এই বেলুনগুলো উপরে পাঠাতে যে বিমান বাহিনীর বিমান আর নৌবাহিনীর জাহাজ ঠিক করা হয়েছিল তার বেশিরভাগই বরফের ক্রিস্টালে পড়ে যায়। আর এসব অবস্থা দেখে ওয়াল্টারের সেই সহকর্মী লুকিয়ে জ্যাককে ফোন করে। সে সব কিছু জ্যাককে খুলে বলে, আর সে জ্যাককে একটি মিলিটারি স্যাটেলাইটের সাথে যুক্ত করে দেয় আর বলে সে যেভাবে পারে সেভাবেই যেন তার পরিকল্পনা বাস্তবায়ন করে। আর তখন জ্যাক ওয়াল্টারের সাহায্য এজন্যই চাইছিল কারণ সে মিলিটারি স্যাটেলাইটের সাথে যুক্ত হতে চাচ্ছিল। তারপর আমরা দেখি ওজোন লেয়ারের জন্য পাঠানো বেলুনগুলি সেখানে পৌঁছে গেলে সেখানে মিসাইল পাঠানো হয় যাতে বেলুনগুলি ফেটে গিয়ে অক্সিজেন বের হয়, আর ওজোন লেয়ারের ঘনত্ব বেড়ে যায়। আর ওজোন লেয়ারের ঘনত্ব বেড়ে গেলে সেই ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে। তারপর যখন মিসাইল পাঠিয়ে বেলুনগুলো ফাটানো হয়, বাস্তবে সেগুলো কোনো কাজেই আসে না, ওজোন লেয়ার সেই আগের মতোই থেকে যায়। তারপর ওয়াল্টার জ্যাককে তার প্ল্যান মতো কাজ করার অনুমতি দেয়। জ্যাক তারপর ওয়াল্টারকে বলে তার কাছে অ্যামোনিয়াম নাইট্রেট ভর্তি একটি রকেট পাঠাতে। একমাত্র অ্যামোনিয়াম নাইট্রেটই মেসোস্ফিয়ারকে প্রাকৃতিকভাবে মেরামত করতে পারবে, আর ওজোন স্তরের ছিদ্রগুলো সব বন্ধ হয়ে যাবে। ওয়াল্টার তাকে বলে আমি সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছি। আর ওয়াল্টার জ্যাকের কাছে ক্ষমা চায় কারণ তাকে প্রথম থেকেই তাদের টিমে রাখা উচিত ছিল। তারপর জ্যাক তার কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পর যখন ওয়াল্টার তার পরিবারের খোঁজ নিতে যায়, সে শোনে অনেকক্ষণ আগে তার স্ত্রী জাহাজে করে বেড়াতে বের হয়েছিল, আর সেই জাহাজটিও বরফের ক্রিস্টালে জমে গিয়েছে, আর তার ওয়াইফ সেখানে মারা যায়। এতে ওয়াল্টার অনেক কষ্ট পায়। তারপর আমরা দেখি ল্যাবে কাজ করতে করতে হঠাৎ জো ল্যাবে মাথা ঘুরে পড়ে যায়। আমরা এখানে জানতে পারি যে জো এর ডায়াবেটিক্স ছিল, সে 2 দিন ধরে ইনসুলিন নেয়নি, তাই আজ সে অসুস্থ হয়ে পড়েছে। তারপর জ্যাক বলে সে যে করেই হোক শহরে যাবে আর তার জন্য ইনসুলিন নিয়ে আসবে, কিন্তু জো তাকে যেতে বাধা দেয়। তারপর জ্যাক নওমিকে বলে যে জোকে দেখে রাখ। জ্যাক বাইরে এসে তার গাড়িটি স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঠান্ডায় তার গাড়িটি একদম জমে গিয়েছিল, তাই গাড়িটি স্টার্ট নিচ্ছিল না। অনেক চেষ্টা করার পর গাড়িটি স্টার্ট নেয়। জ্যাক তারপর রওনা দেয় শহরের দিকে। অন্যদিকে ওয়াল্টার এক অফিসারের সাথে রকেট লঞ্চ নিয়ে কথা বলছিল, কিন্তু যেই আর্মি অফিসার রকেট লঞ্চ করবে সে বলে যে তার ক্যালকুলেশন দরকার। তারপর ওয়াল্টার দ্রুত জ্যাকের কাছে ফোন দেয়। জ্যাক সেখানে না থাকার কারণে ফোনটি রিসিভ করে নওমি। তারপর নওমি বলে তার বাবা একটি গুরুত্বপূর্ণ কাজে বাইরে গিয়েছে। তারপর নওমিকে ওয়াল্টার ফাইলটি আপলোড করার পদ্ধতি শিখিয়ে দেয়। আর নওমি ছিল অনেক বুদ্ধিমতী একটি মেয়ে, সে খুব সহজেই কাজটি করতে পারে, কিন্তু ফাইলটি আপলোড হওয়ার মাঝেই সেখানকার ইলেকট্রিসিটি চলে যায়। অন্যদিকে জ্যাক অনেক খুঁজে একটা দোকান পায় যেখানে ইনসুলিন ছিল, কিন্তু সেই দোকানের সামনে অনেক মানুষ পড়েছিল যারা সবাই বরফের কবলে পড়ে মারা গিয়েছে। তারপর জ্যাক তালা ভেঙে সেই দোকানে ঢুকে পড়ে, আর সেই দোকানের মালিক এক কোনায় কম্বল মুড়ি দিয়ে বসেছিল। তারপর জ্যাককে দেখে সে একটি লাঠি নিয়ে এগিয়ে আসে। জ্যাক তাকে বলে আমার একটা ওষুধের প্রয়োজন, কিন্তু দোকানের মালিক তার কোনো কথাই শোনে না, যেন তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে ঠান্ডায়। তারপর জ্যাক তাকে ধরে মারধর করে আর সে ইনসুলিন নিয়ে নেয়। তারপর সেই দোকানের মালিক বলে সৃষ্টিকর্তা আমাদের উপর কেন এমন প্রতিশোধ নিচ্ছে। তখন জ্যাক বলে এটা সৃষ্টিকর্তা করেনি, বরং এটা মানুষ নিজেই করেছে। দিনের পর দিন পরিবেশ নষ্ট করার ফল পাচ্ছে তারা। তারপর আমরা নওমিকে দেখতে পাই। নওমি জোকে জাগিয়ে রাখার অনেক চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করেই জো ঘুমিয়ে পড়ে। নওমি অনেক চেষ্টা করেও জাগাতে পারে না। তারপর আমরা এমাকে দেখি। এমা সেই মেয়েটির সাথে কথা বলছিল, কারণ সেই মেয়েটি নওমির মতোই ছিল, তাই তার প্রতি তার একটা মায়া তৈরি হয়েছিল। সেই মেয়েটিকে
বলছিল তার মতো তার একটি মেয়ে আছে, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে সেই মেয়েটি মারা গেছে। অন্যদিকে আমরা দেখি ওজোন স্তরের ছিদ্রের সংখ্যা বেড়েই চলেছে, তাই সবাই এটি নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। তারা সবাই জ্যাকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল, কিন্তু জ্যাককে কিছুতেই পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর জ্যাক ইনসুলিন নিয়ে ফিরে আসে। তারপর নওমি জ্যাককে সেই আপলোডের ব্যাপারে সবকিছু বলে। তারপর জ্যাক তাকে বলে জোয়ের সঙ্গে থাকতে। জ্যাক নিচে যায় ইলেকট্রিসিটি ঠিক করার জন্য। অন্যদিকে আমরা দেখি ইউএস এয়ারফোর্স রকেট লঞ্চ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত, তারা শুধুমাত্র ক্যালকুলেশনের অপেক্ষা করছে। তারপর আমরা দেখি বরফের ক্রিস্টাল খুব দ্রুত গতিতে নতুন নতুন জায়গায় ছড়িয়ে পড়ছে। অন্যদিকে জ্যাক জেনারেটরটি ঠিক করতে সফল হয়। তারপর সে দ্রুত এসে কম্পিউটার চালু করে। সে তখন তাড়াতাড়ি করে সেই ডেটাগুলো আপলোড করে দেয়। তারপর ওয়াল্টারের কাছে ডেটাগুলো পৌঁছালে সে দ্রুত সেগুলোকে পাঠায় রকেট লঞ্চ বেসে। তারপর সবকিছু রেডি করে রকেটগুলো লঞ্চ করা হয়। তারপর রকেটগুলো সোজা সেখানে গিয়ে ব্লাস্ট করে, আর তারা স্যাটেলাইটের মাধ্যমে দেখে ছিদ্রগুলো ছোট হয়ে আসছে, কারণ ছিদ্রগুলো অ্যামোনিয়াম নাইট্রেট দিয়ে পূর্ণ হয়ে আসছিল। তারপর একটা সময় গিয়ে মেসোস্ফিয়ার পুরো 100% ঠিক হয়ে যায়। তারপর ওয়াল্টার বলে যে আমাদের প্ল্যান সফল হয়েছে। তখন সবাই অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে জ্যাককে এতটা ঝুঁকি নিয়ে পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্য ওয়াল্টার ধন্যবাদ জানায়। তারপর সবাই যখন আনন্দে ব্যস্ত, তখন দেখা যায় ওয়াল্টার চুপচাপ তার ওয়াইফের ছবির দিকে তাকিয়ে আছে। তারপর ধীরে ধীরে আকাশে সূর্য ওঠে আর চারপাশে সব বরফ গলতে শুরু করে। অন্যদিকে এমা তার বাবা মায়ের সাথে বসে খবর শুনছিল। ঠিক তখন এমাদের বাড়ির বাইরে গাড়ির শব্দ শুনতে পাওয়া যায়, আর এমা দেখে জ্যাক আর নওমি এসেছে। তারপর জ্যাক তাকে বলে তাকে কিছুদিনের জন্য সময় দিতে, সে তার এই চাকরিটি ছেড়ে দিবে। সে ছোট একটি চাকরি নিবে যাতে সে চাকরির পাশাপাশি তার পরিবারকে সময় দিতে পারে। কিন্তু এমা তার ভুল বুঝতে পারে। সে বলে জ্যাককে তার চাকরি ছাড়তে হবে না, কারণ সে বুঝতে পেরেছে সে কত বড় দায়িত্ব পালন করছে। তাই সে পৃথিবীর সকল মানুষকে বাঁচাতে পেরেছে। তাই সে কিছুদিন না, সারা জীবন তাকে সময় দিতে চায়। এরপর জ্যাক এবং এমা একে অপরকে জড়িয়ে ধরে। তারা দুইজন আবার এক হয়ে যায়, আর নওমি এটা দেখে অনেক খুশি হয়। আর এভাবেই আবার তারা নতুন এক জীবন শুরু করে। মুভিটি এখানেই শেষ হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।